ফাঁস হলো বিএনপির গোপন সত্য, যে কারণে বাংলাদেশে আসতে পারবেন না তারেক রহমান। শেষ মুহূর্তে নির্বাচন আটকানোর নাটক প্রকাশ, নতুন বাংলাদেশে কারা ক্ষমতায় ফিরছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2007 সালের মার্চ মাস, বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেফতার আতঙ্ক। জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। অনেকের মনে তখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? তারেক রহমানের সম্ভাব্য গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছেন, এমন একটি চিত্রও ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অথচ মাত্র মাস 6 আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তারেক রহমানের ছিল দুর্দান্ত প্রতাপ। সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। বিএনপি ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সঙ্গেই তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন। গ্রেফতারের পর তারেক রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে। এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আদালতে দেয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10 জানুয়ারি লিখেছিল, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় তারেক রহমানের ওপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের দর কষাকষি। তারেক রহমান গ্রেফতার হওয়ার প্রায় 6 মাস পরে খালেদা জিয়া নিজেও আটক হন। তারও আগে 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া ছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে। অনেকেই ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনে 5 বছর বইতে এ সংক্রান্ত একটি ধারণাও দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গ্রেফতারের পর গুঞ্জন হচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে। অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে খালেদা জিয়া শেষ পর্যন্ত তার 2 পুত্রকে নিয়ে দেশের বাইরে চলে যাবেন। তবে ওই গুঞ্জন পরে আর সত্য বলে প্রমাণিত হয়নি। 2008 সালের গোড়ার দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও সেনাবাহিনীর প্রধানের উপর আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। বস্তুত পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনা চালায় সরকার, যদিও সবকিছুর মূল চাবিকাঠি ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে। কিন্তু 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো। বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ তখন কারাগারে ছিলেন। তবে ওই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি পরে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়া ও সেনা কর্মকর্তাদের মধ্যে দর কষাকষি নিয়ে বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। মিস্টার আহমেদ তার কারাগারে কেমন ছিলেন বইতে লিখেছেন, সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেননি, একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে। 2008 সালের 26 জুন নাইকো দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং মওদুদ আহমদকে। শুনানির সময় খালেদা জিয়া এবং মওদুদ আহমেদ পাশাপাশি বসেছিলেন। তখনই খালেদা জিয়ার সঙ্গে মওদুদ আহমেদের কিছু কথা হয়। খালেদা জিয়াকে উদ্ধৃত করে মওদুদ আহমেদ তার বইতে লিখেছেন, নাইকো মামলায় এজলাসে আমি ছিলাম তার পাশে। চিকিৎসার জন্য তার 2 ছেলেকে বিদেশ পাঠানো না হলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো আলোচনায় তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
আমার সাথে আলোচনার সময় তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। বেগম জিয়া আমাকে বললেন যে সেনা অফিসাররা মাঝরাতে এসে নানা কথা বলছেন ও নানা শর্ত দেখাচ্ছেন। কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। তারেক রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি খালেদা জিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেই মনে হয়। সেনা কর্মকর্তাদের সাথে খালেদা জিয়ার সমঝোতা ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পেছনে ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিকদের একটি নীরব সমর্থন ছিল। ওই সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মনোভাব প্রকাশ করতেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে। ২০০৮ সালে ঢাকায় নিজের দায়িত্বে যোগদান করেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এম মরিয়ার্টি। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির মধ্যে যে এক ধরনের দর কষাকষি চলছিল তা পরিষ্কার বোঝা যায় মিস্টার মরিয়ার্টির পাঠানো গোপন তারবার্তা থেকে। ঢাকা থেকে ওয়াশিংটনে তিনি যেসব তারবার্তা বিভিন্ন সময় পাঠিয়েছিলেন সেগুলোর মধ্যে বেশ কিছু উইকিলিক্স সাইটে ফাঁস হয়েছে। ২০০৮ সালের ২১শে অগস্ট মিস্টার মরিয়ার্টির পাঠানো এমন এক তারবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের কারামুক্তি নিয়ে যে দর কষাকষি চলছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক অবতীর্ণ হচ্ছে। মিস্টার মরিয়ার্টি লেখেন, খালেদা জিয়ার অনুগত এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মকর্তা উভয় পক্ষ আমাদের বলেছে যে একটি সমঝোতা খুব নিকটবর্তী, তবে পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে চূড়ান্ত সমঝোতা হচ্ছে না। তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্বীকার করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং গোলাম কাদের। একটি তারবার্তায় এমনটাই লিখেছিলেন মিস্টার মরিয়ার্টি। তার বর্ণনা অনুযায়ী ২০০৮ সালের ২৮শে অগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালেদা জিয়ার সাথে একটি বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিতি ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর তৎকালীন উচ্চ পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন। ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর মিস্টার মরিয়ার্টি ওয়াশিংটনে যে তারবার্তা পাঠান সেখানে একথা উল্লেখ করা হয়েছে। মিস্টার মরিয়ার্টি জানান, ওই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ব্রিগেডিয়ার আমিনের আলোচনা হয়। খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি এবং মুক্তির পর তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে ওই আলোচনায় উঠে আসে। এছাড়া রাজনীতি থেকে তারেক রহমানের কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার কথাটিও তখন আলোচিত হয়। কারাগারে খালেদা জিয়ার সাথে খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মুজাহিদের বৈঠকের বিষয়টি মওদুদ আহমদও তার বইয়ে লিখেছেন। খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মুজাহিদকে সাব জেলে খালেদার সঙ্গে ২ ঘন্টার জন্য দেখা করতে দেওয়া হয়েছে। এতে বোঝা যায় যে এখন সিরিয়াস ধরনের রাজনৈতিক দেনদরবারের পালা চলছে। শুধু ২ ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে খালেদা জিয়ার সাথে সরকারের কী ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপির নেতারাও জানেন না বলে মনে হচ্ছে।